Okay. Um, to start with, স্যার ডেভিড হেয়ার, ওনার নাম হয়তো অনেকে আমরা জানি যে ব্রিটিশ মানেই যে সবাই খুব নিষ্ঠুর ছিলেন, সবাই আমাদের শোষণ করেছিলেন সেরকম নয়। অনেকেই ছিলেন, যেমন লর্ড উইলিয়াম বেন্টিং, উনি ছিলেন, উনি উনি অ্যাকচুয়ালি রাজা রামমোহন রায়কে প্রচণ্ডভাবে হেল্প করেছিলেন যাতে ওই সতীদাহ প্রথাটা ক্যান্সেল হয় আর কি। এইরকম আরও অনেকেই ছিলেন, তার মধ্যে একদম প্রথম সারিতেই আছেন যারা আমাদের দেশের মানুষের কথা ভেবেছিলেন যাতে সবাইকার অসুবিধা কমে, সবাই যাতে আরও ভালোভাবে বাঁচতে পারে এখানকার মানুষজন। সেরকম চেষ্টা করার যারা করেছিলেন তাদের মধ্যে একদম প্রথম সারিতেই থাকবে স্যার ডেভিড হেয়ারের নাম। ওনার নামে হেয়ার স্কুল এবং প্রবাবলি হেয়ার স্কুল এবং হিন্দু স্কুল দুটো স্কুলই বোধহয় ওনারই প্রতিষ্ঠা করা, কারণ উনি এদেশীয়দের শিক্ষার ব্যাপারে উনি খুব সচেষ্ট ছিলেন যে ওদের যাতে মডার্ন এডুকেশান দেওয়া যেতে পারে, কারণ এখানে ওই পুরাণ বা ওই রকম মধ্যযুগীয় কিছু কালচার ছাড়া সেভাবে মডার্ন এডুকেশানের প্রায় কিছুই ছিল না। তো সেই জন্যই উনি এই স্কুলগুলো প্রতিষ্ঠা করেছেন এবং সেটা নিয়ে ওনার সাথে বাকি অনেক ব্রিটিশ অফিসারদের অনেক হয়তো কিছু দ্বন্দ্বও ছিল, কিন্তু ওগুলো কিছু না শুনে উনি অ্যাকচুয়ালি হি ওয়াজ এন্টায়ারলি ডিভোটেড টু সার্ভিস of this for betterment of our country. এবার ইন্টারেস্টিংলি এরকমও হয়েছিল যে ওনাকে এখানকার তখন আমাদের দেশেরই মানে উনি আমাদেরই ভালো করতে চাইছিলেন, অথচ অদ্ভুতভাবে এদেশেরই কিছু গোঁড়া মানুষজন, কিছু হয়তো ব্রাহ্মণ হতে পারেন, যারা ডেভিড হেয়ারকে বলেছেন উনি তো আমাদের জাতের নন, ওনার সাথে বেশি মেলামেশা করা যাবে না, এরকম অনেক কিছুভাবে ওনার নামে অনেক কুৎসা রটানো হতো আর কি, যার ফলে আমাদের দেশের মানুষের ভালো করছেন সেরকম একটা মানুষকেও আমরা অনেকেই হয়তো সেই সময় বর্জন করেছিলাম বা ওনার সাথে আমরা অনেকেই ভালো ব্যবহার করিনি। তো সেইটাই কিছুদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম যে ওনার ডেথের সময়, ওনার যখন ডেথ হয় তখন একটা কিছু একটা প্রবলেম হয়েছিল যে ওনাকে কোথায় সমাধিস্থ করা হবে সেই নিয়ে অনেক বচসা হচ্ছিল আর কি। কিন্তু আলটিমেটলি ওনার যেহেতু ওনার কর্মকাণ্ডের জন্য উপকৃত হয়েছেন এরকম মানুষের সংখ্যা যেহেতু প্রচুর, তো আলটিমেটলি ওনারা এসে গ্যাদার করে তারপর ওনাকে যেখানে ইন্টেন্ডেড জায়গায় সমাধিস্থ করা হয়। একটা ব্যাপার যেটা দেখা যে উনি এতটাই সচেষ্ট ছিলেন আমাদের সবাইকার মানে আমাদের এদেশীয়দের শিক্ষা দীক্ষার ব্যাপারে বা শিক্ষা স্বাস্থ্য এইসব দিকগুলো যাতে আরও বেটার হয়, এই দিকগুলোতে উনি ভাবনা চিন্তা করেছিলেন। কিন্তু তারপরেও কিন্তু ওনাকেও কিন্তু উনি অনেকের বিরাগভাজন ছিলেন বা ওনার নামেও কুৎসা রটানো হয়েছিল আর কি। এই ব্যাপারটা থেকে আমরা যেটা অনেক সময় ভাবি যে আমি তো সবসময় ওর ভালো কথা ভাবছি কিন্তু তবুও আমার নামে বদনাম হচ্ছে বা এরকম কিছু, এইগুলো না ভেবে জাস্ট সার্ভিসটা দেওয়ার আনন্দে যদি আমরা কাজ করতে পারি, যেটা আমরা এর আগেও অনেক আলোচনা করেছি আর কি। কারণ ওনার নিজের আনন্দ পুরোপুরি নিজের ভেতরেই ছিল, যার জন্য অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল, তবুও তিনি ওনার নিজের যে সার্ভিস আর মেন্টালি ওখান থেকে কিন্তু উনি পিছপা হননি। লাস্ট ডে অবধি উনি আমাদের মানে এদেশীয়দের ভালো করার কর্মকাণ্ডে উনি নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এবং আরও একটা ব্যাপার যে আমাদের অনেকের মধ্যে থাকতে পারে যে ব্রিটিশ যারাই ছিলেন তারাই খুব অত্যাচারী ছিলেন, খুব শোষণ করেছেন, সেটাও হয়তো নয়। এটাও কিন্তু একটা খুব বড় ফ্যাক্ট আর কি। এবং ওই লর্ড উইলিয়াম বেন্টিং উনি যদি
ওনার মতো একজনকে যদি না পাওয়া যেত তাহলে কিন্তু রাজা রামমোহন রায়ের একার পক্ষে সম্ভব ছিল না সতীদাহ প্রথার মতো একটা ন্যাক্কারজনক প্রথাকে অবলুপ্ত করতে। এটা একটা আমার স্যার ডেভিড হেয়ারের কন্ট্রিবিউশন টু ইন্ডিয়া অর পার্টিকুলারলি কলকাতা, এটা আমার একটা নোটে ছিল, শেয়ার করতে চাইছিলাম। এবং ওনাদের এই ট্রু স্টোরিগুলো বা ট্রু ঘটনাগুলো আমাদেরকে হয়তো উদ্বুদ্ধ করবে অনেক কঠিন পরিস্থিতিতেও ওই সার্ভিস দেওয়ার মেন্টালিটিটা কন্টিনিউ করে যেতে। সেই কারণেই ওনার প্রসঙ্গটা এখানে তোলা। কেউ যদি কিছু অ্যাড করতে চায় করতে পারে। হ্যাঁ, আমি নেক্সট পয়েন্টে যাচ্ছি। আমাদের ক্যারেক্টার বা চরিত্র কতটা সুদৃঢ়, কতটা সৎ আমরা, বা কতটা সুন্দর চরিত্র আমাদের, এইটার একটা টেস্টিং কীভাবে করা যায় সেইটা নিয়ে একটা জায়গায় পড়ছিলাম। তো সেখানে বলছে এরকম যদি আমাদের টেস্ট করা হয় যে একটা জায়গায় সব কিছু আছে ফ্রি, কে কতটা করে নিচ্ছে, দরকার ছাড়াও নিচ্ছে কি না, মানে এগুলো কিছু দেখার কেউ নেই, মানে অ্যাবসলিউটলি সমস্ত কিছু ফ্রি। ফ্রি মানে হচ্ছে আমাদের বাঁচার জন্য যা যা লাগে, খাবার দাবার, পোশাক আশাক, এইসব আর কি। তো এবার সেই অবস্থাতে আমরা কীরকম বিহেভ করছি, এটাই ডিটারমিন করে যে হাউ এডুকেটেড উই আর। অনেক সময় কী হয় যে যদি কিছু ফ্রি হয় তখন আমরা হয় যে অনেক সময় হয়তো আমাদের দরকার না হলেও সেগুলোকে হয়তো আমরা তুলে নিই আর কি, বা নিজেরা নিয়ে নিই। সেইটা করা উচিত নাকি আমার যেটুকু দরকার সেটাই নেওয়া উচিত, ইভেন ইট ইজ ফ্রি? বা আমরা আমাদের সময়টা কীভাবে কাটাচ্ছি, যদি এরকম ধরা হয় যে একটা যদি বলা হয় যে এই যে এখন লোকে পড়াশোনা করছে কি না চাকরি পাওয়ার জন্য, ভবিষ্যতে চাকরি পাবে, ভালো ইনকাম করবে, যাতে একটা ফিনান্সিয়াল স্টেবিলিটি যাতে অ্যাচিভ করতে পারে, যাতে ভবিষ্যতে অনেক টাকা পয়সার সঙ্গে ইজিলি বাঁচতে পারে, এরকম একটা ভাবনা চিন্তার মধ্যে পড়াশোনা, এটা মোটামুটি এরকম মাইন্ডসেট নিয়ে পড়াশোনা করছে এরকম লোকজনের সংখ্যা, স্টুডেন্টের সংখ্যা বা স্টুডেন্টের বাবা মার সংখ্যাই বেশি। তো সবাই, বাবা মাও চায় যে ছেলে ভালো করে পড়ুক, কেন না ভবিষ্যতে ভালো চাকরি করবে, অনেক টাকা ইনকাম করবে, তাতে ফিনান্সিয়াল সিকিউরিটি থাকবে, অনেক টাকা নিয়ে ভালোভাবে বাঁচতে পারবে। এবার এটা যদি এমন একটা সিস্টেম করা হয় যে তোমাদের ভবিষ্যতে খাওয়া দাওয়ার, মানে টাকা পয়সা খাওয়া দাওয়ার ব্যাপারে ভাবতে হবে, তোমাদের মানে তোমাদের খাওয়া দাওয়ার সিকিউরিটি ধরলাম গভর্নমেন্ট নিচ্ছে, মানে এমন একটা জায়গা আর কি যে ওইটাকে নিয়ে চিন্তা করতে হবে না, যে টাকা পয়সা ইনকাম করার চাপ আছে, এই চাপটা ধরলাম কারুর নেই, যে সবাইকার কারুর টাকা পয়সা বা খাবার দাবারের অভাব হবে না, এরকম একটা যদি গ্যারেন্টি, এটা একটা কাল্পনিক জগৎ যদি আমরা ভাবি, সেই অবস্থাতে আমরা কেমন বিহেভ করব, তার এইটা হওয়ার জানার পরেও কি আমরা আদৌ পড়াশোনা করব, এইটা জানার পরেও কি আমরা কি সবাইকে সাথে ভালো ব্যবহার করব, আমরা কি অন্যরা কি কেমন আছে সেটা কি দেখার চেষ্টা করব, আমরা তখন কিভাবে লাইফটা কাটাবো সেই কাল্পনিক জগতে, যেখানে সমস্ত ফিনান্সিয়াল সিকিউরিটি আমাদের আছে, আমাদের কোনো খাওয়া পড়ার অভাব হবে না, সেই অবস্থায় আমরা কেমন বিহেভ করছি এটাই ডিটারমিন করছে হাউ এডুকেটেড উই আর, আমরা কতটা ভালো মানুষ, আমাদের চারিত্রিক দৃঢ়তা কতটা, আমাদের চরিত্র কতটা সুন্দর। মানে যেটা হয় যে মানে এরকম কি হবে যে যখনই বলা হলো যে টাকা পয়সার ব্যাপারে চিন্তা করতাম, তখন কি আমরা সবাই পড়াশোনা ছেড়ে দেবো? তাহলেও ঠিক আছে, তাহলে তো পড়াশোনা করে কী লাভ? কারণ তখনই বোঝা যাবে যে পড়াশোনাটা কেন করতে হয়, সেটাই আমাদের কাছে মানে অনেকের কাছেই ক্লিয়ার নয় ব্যাপারটা। সেটা একদমই, যেটা আমরা এখানে বারবার বলি যে টাকা ইনকামের জন্য পড়াশোনা নয়, পড়াশোনা করা উচিত নিজেদেরকে যোগ্য করে তোলা, যাতে আমরা ভবিষ্যতে সমাজকে সার্ভিস দিতে পারি, সেইটার জন্য নিজেদেরকে ক্যাপেবল করার জন্যই পড়াশোনা।
এইটা যাদের কাছে ক্লিয়ার নয়, যাদের কাছে টাকা ইনকাম করার জন্যই পড়াশোনা করা, তারা কিন্তু ওই কাল্পনিক জগতে পড়াশোনা ছেড়েই দেবে, কারণ এভরিথিং ইজ অ্যাভেলেবেল। খাবার দাবার, ড্রেস, যা কিছু আর কি, কমফোর্ট, ইন্টারনেট, এসি, সব কিছুই ধরলাম অ্যাভেলেবেল। তখন আমরা কেমন বিহেভ করছি ওটাই ডিটারমিন করে যে আমরা কতটা ভালো মানুষ, আমরা কতটা আমাদের চরিত্র কতটা সুন্দর। মানে এই টেস্টিং সিচুয়েশানটাতে কিন্তু আমরা সবাই নিজেদের অ্যাসেসমেন্ট হয়ে যাবে, তাই তো? তুই শুনলি? তুই শুনতে পাচ্ছিস? শঙ্করীর কারো কারো যদি কিছু অ্যাড করার থেকে অ্যাড করতে পারি, নাহলে আমি পরেরটাতে যাচ্ছি। একটা ওই এক সেকেন্ড, হ্যাঁ, আরেকটা হচ্ছে যে নট অ্যালাউইং ওয়েলথলেসনেস, একটা আউটসাইড ফোর্স, টু সিজ আওয়ার হ্যাপিনেস, ওর মনের আনন্দ আর কি। যে আমরা হয়তো কেউ হয়তো অভাবের মধ্যে আছি, কিন্তু সেই অভাব থাকতে পারে, কিন্তু যেন অভাব বোধ না থাকে। অভাব বোধ যদি থাকে তাহলে কিন্তু সেটা কিন্তু আমাদের মনের জয় বা আনন্দের উপর কিন্তু তার ইম্প্যাক্ট থাকবে, এবং সেটা ডেফিনেটলি পজিটিভ এনার্জি বলি, আনন্দ বলি, তাকে কিন্তু রিডিউস করে দেবে যদি আমাদের অভাব বোধ সবসময় থাকে। কারণ মানে সবসময় যদি মনে হয় যে এটা নেই, ওটা নেই, সেটা নেই, তাহলে কিন্তু আমরা আমাদের অলরেডি কী কী আছে, এত কিছু আছে, সেগুলোকে কিন্তু আমরা এনজয় করতে পারবো না। অ্যান্ড যেটা লাইফের বটম লাইন হওয়া উচিত, যে জয়ফুলি অ্যালাইভ, সেটা কিন্তু বেগ নিতে হবে। তো এই যে যেটা মনের ভেতরে আনন্দ, এটা যদি এন্টায়ারলি এটা ইনার, মানে যেটা স্যাটিসফ্যাকশান বলি, যে কন্টেন্টেড ফিল করা বলি, একটা পূর্ণতা ফিল করা, একটা আত্মতৃপ্তির যে ফিলিং, এটা কিন্তু পুরোটাই কিন্তু ভেতরের জিনিস। বাইরের জিনিসের ওপর এটা ডিপেন্ড করা উচিত নয়, যে আমার পাকা বাড়ি আছে কি না, আমার গাড়ি আছে কি না, আমার দামি টিভি আছে কি না, এগুলো কিন্তু, বা দামি ড্রেস আছে কি না, এইগুলোর ওপর কিন্তু আমার আত্মতৃপ্তি বলে যে ব্যাপারটা, সেটা কিন্তু ডিপেন্ড করা উচিত নয়। এই নিয়ে একটা রিয়েল ইনসিডেন্ট আছে, যে জওহরলাল নেহরু তখন প্রাইম মিনিস্টার ছিলেন। তখন আমেরিকান প্রেসিডেন্টের ওয়াইফ উনি ভিজিট করতে এসেছিলেন। উনি খুব একজন ওয়েটি মহিলা ছিলেন, মানে ওনার খুব পার্সোনালিটি খুব হাই ছিল। এবার ইন্ডিয়াতে এসে উনি প্রথমে জওহরলাল নেহরু ওনাকে নিয়ে সিটিগুলোকে দেখাচ্ছেন, দিল্লি, হ্যাঁ, দিল্লির সব শহরের যে জিনিসগুলো, ভালো ভালো সুন্দর সুন্দর জায়গাগুলো ঘোরাচ্ছেন। তো এইরকম ঘোরাটোর পরে কিন্তু ওই রুজভেল্ট ছিলেন, মিসেস রুজভেল্ট। তো উনি ঘোরাটোর পরে তারপরে উনি বললেন, আচ্ছা, মানে আমাকে তো ইন্ডিয়া দেখানোর চেষ্টা করছো তুমি, কিন্তু এটা তো ট্রু ইন্ডিয়া নয়, কারণ ইন্ডিয়া তো মেনলি গ্রামকেন্দ্রিক একটা দেশ। তো আমাকে গ্রাম দেখাও তোমাদের দেশের। তখন জওহরলাল নেহরু আর কী করবেন, তখন গ্রাম দেখানোর মোটেই প্ল্যান ছিল না ওনাকে। ভালো ভালো জায়গা, কারণ গ্রামের অনেক কিছুই গিয়ে হয়তো দেখতে পাবেন যে জল নেই, ইলেকট্রিসিটি নেই, মানে তখন তো শহরেও অনেক জায়গাতে ইলেকট্রিসিটি ঠিকঠাক ছিল না। যাই হোক, তো গ্রামে গেলে আরোই অনেক মডার্ন কনভেন্সেসগুলো নেই, ঠিকঠাক রাস্তাঘাট নেই, যেটা বললাম, জল নেই, ইলেকট্রিসিটি নেই, তারপর হয়তো ঘরবাড়িও সেরকম নয়। তো সেইখানে তো নিয়ে যেতে চাননি নর্মালি মেয়েরা, কিন্তু উনি যখন বললেন তাহলে এবার তো যেতে বাধ্য। তো ওনারা দিল্লির কাছাকাছি একটা গ্রামে গেছেন। তো সেখানে যথারীতি যেটা, জওহরলাল নেহরু একটু লজ্জা প্রকাশ করছেন যে আমাদের দেশের যে গ্রামগুলোর আন্ডার ডেভেলপ, মানে ইন টার্মস অফ ইনফ্রাস্ট্রাকচার, মানে যা যা সুযোগ সুবিধা পাওয়া দরকার মানুষের, সেগুলো থেকে
তখনকার দিনে ইন্ডিয়ান গ্রামগুলো অনেকটাই দূরে ছিল, ভালো রাস্তাঘাট ছিল না, পানীয় জলের ব্যবস্থা ছিল না, তারপরে ইলেকট্রিসিটি তো ছিলই না। তো এইরকম আর কি কাঁচা বাড়ি এবং হসপিটালও হয়তো সেভাবে ছিল না গ্রামগুলোতে। মানে এখনও অনেক জায়গাতে অনেক অসুবিধা আছে, কিন্তু স্টিল এখনও হয়তো অনেক বেটার হয়েছে আর কি। তো যাই হোক, এত কিছু নেই এর মধ্যেও এবার শ্রীমতী রুজভেল্ট মানে মিসেস রুজভেল্ট উনি গিয়ে ওনার সাথে কথা বলছেন গ্রামের মানুষের সাথে। মহিলারা তো সবাই ঘোমটা একদম মাথায় ঘোমটা এবং মানে একদম নিচু করে মুখ দেখা যাচ্ছে না আর কি, এরকম ঘোমটা। তো ওনারা কিছুতেই ঘোমটা তুলবেন না। তো অনেক রিকোয়েস্ট করতে অনেক মিসেস রুজভেল্টও রিকোয়েস্ট করলেন। তো তারপরে অনেক রিকোয়েস্ট করতে ওনারা কয়েকজন ঘোমটা তুলেছিলেন। কিন্তু এই ঘোমটা তুলতেই যখন ওই চোখে চোখ পড়লো আর কি, শ্রীমতী রুজভেল্ট যখন তাকালেন যখন ওই মহিলাদের চোখে চোখ পড়লো, ওই চোখ দেখে কিন্তু মানে এতক্ষণ ধরে শ্রীমতী রুজভেল্ট বলছে মানে এখানে তো অনেক কিছুই নেই, মানে এখানে মানুষ থাকে কী করে আর কি, এত অসুবিধার মধ্যে মানুষ কী করে থাকে, এরকম একটা ভাবনা চিন্তা। কিন্তু এই চোখ দুটো দেখার পর উনি কিন্তু বিস্মিত হয়ে পড়েছিলেন। এবং ইনফ্যাক্ট ওই চোখ দুটো দেখে কিন্তু ওনার একটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। তো উনি ওটা লিখেছিলেন যে এত কিছু নেই এর মধ্যেও ওই চোখ দুটো দেখলে কিন্তু সবাই মোহিত হয়ে পড়বে। মানে ওই মানে প্রত্যেকের আর কি, প্রত্যেক মহিলাদের এত কিছু নেই এর মধ্যেও ওই চোখের মধ্যে কিন্তু একটা অদ্ভুত শান্তি, অদ্ভুত প্রশান্তি এবং স্নিগ্ধতা। একদমই ওই চোখ দুটো দেখলে মনে হবে না যে ওনারা অনেক অসুবিধার মধ্যে আছেন বা অনেক অনেক কষ্টের মধ্যে ওনারা জীবন ধারণ করছেন। একটা অদ্ভুত আত্মতৃপ্তি ওই চোখের মাধ্যমে কিন্তু ঠিকরে যেন বেরিয়ে আসছে। সেইখানেই উনি লিখেছিলেন যে তার কারণ ওনারা এটা অ্যাকচুয়ালি এই লেখাটা একজন রামকৃষ্ণ মিশনের মহারাজের লেখা। সেখান থেকে আমাদের জাগরণ লিস্ট অফ জাগরণ স্টোরিজেও আছে। তো এই শ্রীমতী রুজভেল্ট ওনার নিজের এক্সপিরিয়েন্স ওটা বলেছিলেন যে দিস ইজ ইন্ডিয়া, এই ইন্ডিয়াকেই আমি দেখতে এসেছিলাম। কি আমাদের দেশের মানুষের চোখে মানে ওখানে এত মডার্ন কনভিনিয়েন্স, তখনও আমেরিকার মডার্ন কনভেনিয়েন্সের দিক থেকে ইলেকট্রিসিটি হোক, টিভি হোক বা আরও দামি দামি সব ইলেকট্রনিক গ্যাজেটস বা কমফোর্ট রেফ্রিজারেটার্স ঘরে মানে সবগুলো ঘরে ঘরেই ছিল, তখনই ছিল। আর এখানে তো অনেক বেসিক জিনিসগুলোই নেই, মানে ড্রিঙ্কিং ওয়াটার নেই, খাবার জল, হসপিটালস, রাস্তাঘাট, এইসব কিছুই নেই, বাড়ি ঘর ঠিক মতো নেই। অথচ ওই চোখ দুটোর যে অদ্ভুত স্নিগ্ধতা, যে প্রশান্তি ভাব চোখ দুটোর মধ্যে থাকে, যে আত্মতৃপ্তি ভেতর থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে, সেখান থেকেই উনি বলেছেন যে এইটাকেই আমি দেখতে চেয়েছিলাম আর কি। এইটাই হচ্ছে ইন্ডিয়া, যেটা কিনা অন্য অনেক জায়গার থেকে হয়তো একে ডিফারেন্সিয়েট করে দেয় আর কি, যে সব কিছুই ভেতরে, এই আত্মতৃপ্তি, এই কন্টেন্টেড ফিলিংটা সব কিছুই ভেতর থেকে আসছে। বাইরের এত কিছু অসুবিধা, বাইরের এত কিছু না পাওয়া, এই যেটা বললাম যে রাস্তা নেই, জল নেই, ইলেকট্রিসিটি নেই, এটসেট্রা এটসেট্রা, এত নেইয়ের সংখ্যা কোনো কিছুই কিন্তু ওই আত্মতৃপ্তিকে কিন্তু রিডিউস করছে না আর কি, বা কমিয়ে দিচ্ছে না। কারণ এই যে কন্টেন্টেড ফিল করা, জীবনের আনন্দ নেয়, পুরো ব্যাপারটা কিন্তু ভেতর থেকে আর কি। সেইটাকে কোনো রকমভাবে প্রভাবিত করতে পারে না এই বাইরের সোকল্ড ফোর্সগুলোকে। তো সেইটা দেখেই উনি ওটা করেছিলেন যে আমরাও যদি এইগুলো থেকে আমরা শিখে নিই যে আমাদের জীবনের আনন্দের রিমোট যেন আমাদের হাতেই থাকে, ওই রিমোট আমরা কাউকে দেবো না। আমার বাড়িতে দামি টিভি নেই আর অন্য একজনের বাড়িতে আছে, সেইটা জেনে আমি যদি আমার যদি মন খারাপ হয়ে যায়, তার মানে আমি আমার আনন্দের রিমোটটা দিয়ে দিলাম বাইরের শক্তির হাতে। আমার আনন্দের রিমোট যেন আমার হাতেই থাকে। তো সেই আনন্দটা কন্টিনিউয়াসলি, আমাদের আনন্দের অভাব হবে না যদি আমরা সবসময় যেটা সার্ভিস দেওয়ার আনন্দে প্রোঅ্যাক্টিভলি, যে আমরা কি কারোর কোনো অসুবিধা কমাতে পারি, আমরা কি কারোর কোনো কাজে আসতে পারি, এইরকম ভাবনা চিন্তার মাধ্যমে যদি আমরা জীবন কাটাতে পারি, সে আনন্দেরও অভাব হবে না। আর কোনো রকম বাইরের ওই সব শক্তি আমাদের এই নেই এ নেই সেটা নেই ওটা নেই এইরকমও চিন্তা আমাদের মাথায় আসবে না, বা
ওই রকম ব্যাপারগুলো, যে কোনো কিছু সত্যি যদি অভাবও থাকে, যে সেটা কিন্তু আমাদের ওই আনন্দকে কোনো রকমভাবে প্রভাবিত করতে পারবো না। আমরা অনেক বেশি আনন্দের সাথে জীবন কাটাতে পারবো, এবং সেটার মাধ্যমেই এই আমাদের জীবনের সার্থকতা বা পরিপূর্ণতা বা একটা সার্থকভাবে আমরা একটা মানব জীবন কাটাতে পারবো, যে ট্রু ইউটিলাইজেশন অফ হিউম্যান লাইফ। কারণ এইরকম ভাবনা চিন্তা করাগুলোই অন্যান্য অ্যানিমেলসরা করতে পারে না, সেটাই আমাদেরকে বাকি অ্যানিমেলসের থেকে আলাদা করে দেয়। শঙ্করদীপ, শুনলি? হ্যাঁ স্যার, শুনলাম পুরোটা। মানে স্যার, আমাদের যে মনের আনন্দ, এগুলো কোনো ম্যাটেরিয়ালিস্টিক জিনিসের উপর ডিপেন্ড করছে না। কারেক্ট, এক্স্যাক্টলি। পুরো ব্যাপারটাই স্পিরিচুয়াল, কিন্তু হ্যাঁ, স্পিরিচুয়াল মানে হ্যাঁ। কঠিন কিছু নয়। স্পিরিচুয়ালিটি মানে অনেকের কাছে ভাবে, বাবা আধ্যাত্মিকতা ওটা অনেক কঠিন জিনিস, একদমই নয়। স্পিরিচুয়ালিটি ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট থিং প্রবাবলি, মানে মোস্ট সিম্পলেস্ট তো হয় না, সিম্পলেস্ট থিং প্রবাবলি। তো কারণ মানে জাস্ট কীভাবে বাঁচতে হয় সেটা জানলেই হবে আর কি। আমরা যদি সব সময় সার্ভিস দেওয়ার আনন্দে বাঁচি, সার্ভিস দেওয়ার মেন্টালিটি নিয়ে থাকি, তাহলেই আমরা ওই আনন্দের যোগানের কোনো খামতি হবে না। এই কনটেক্সটে কেউ কিছু অ্যাড করলে করতে পারি। আর আমি একটু অভিষেক তাহলে বলছি। এটা মানে আমি একটা রিসেন্টলি কবে 2 দিন আগে মানে একটা ভিডিও দেখছিলাম। মানে বেসিক্যালি দুটো কনসেপ্ট মিলেই একসাথেই বলা যায় আর কি। এই কনসেপ্টটাকেই ওই ডক্টর বি এম হেগড়ে আছেন, ওনার তো ভিডিও দেখি আমরা, হয়তো অনেকেই দেখি। তো মানে অনেক রকমই ভিডিও আছে, তার মধ্যে এই কাইন্ড অফ যেটা আমরা ডিসকাস করছিলাম এটা রিলেটেডই আর কি। তো উনি বলছেন যে ইভেন যারা মানে খুব রিনাউন্ড মানে নোবেল লরিয়েট টাইপের ফিজিক্স নিয়ে যারা গবেষণা টবেষণা করেন, তারা বলছেন যে মানে দর্শন, আমরা যেটাকে বলছি ফিলোসফি আর কি, যে ইন্ডিয়ান ফিলোসফির থেকে ওনারা ইন্সপায়ার্ড হয়েছেন কোথায় না, মানে একটা আছে না যে তোর কি যেন অদ্বৈতবাদ যেটাকে বলে আর কি, যে আমরা আসলে মানে নেচার বা আমরা সবাই একই, আসলে মানে একটাই, আমরা সবাই একটা এরই মানে সৃষ্টিরই অংশ আর কি। সেইভাবে যদি আমরা ভাবি, তো সেইভাবে ভাবলে কি হয়, মানে সেইভাবে ভাবতে পারলে আর কি যে সুবিধাটা হবে সেটা হচ্ছে যে আমরা অন্যের সাথে কম্পেয়ার করব না বা হিংসে করব না। তার থেকে কি মানে এগুলো অনেক সবই ইন্টারলিঙ্কড কাইন্ড অফ আর কি। হিংসাটা কোথা থেকে আছে? আমার মনে হয় যে আমার পাশে যে আছে তার হয়তো আমার থেকে একটু ভালো জামা কাপড় আছে, ভালো বাড়ি আছে, একটা বাড়ি গাড়ির যে ব্যাপারগুলো বলছিলাম আমরা। এন্ড ডেফিনেটলি মানে এটার তো কোনো এন্ড নেই আর কি। আমার হয়তো আজকে একটা ফোন নেই, আমি ফোন কিনলাম, কালকে মনে হবে যদি আমি এইভাবে ভাবি যে আমার ফোন নেই তাহলে আমার ফোন লাগবে, ফোন কিনলাম, ফোন কিনলে মনে হবে আমার থেকে বেটার ফোন আছে আরেকজন, তাহলে আরেকটা বেটার ফোন কিনতে হবে, এবং সেই বেটার ফোনের কোনো এন্ড নেই। তারপরে এটা চলতেই থাকবে। তো সেটা রাদার দেন সেটা করে আমরা যদি ভাবি যে ঠিক আছে যার আছে, মানে আমি ওর আছে বলে আমি যদি খুশি হই, যে আমরা যদি ভাবি যে অদ্বৈতবাদ, যে আমি আর ও মোরলেস মানে আমরা একই এর অংশ, সেইভাবে ভাবতে বলে, তাহলে আমাদের ওটা থাকবে না। ইভেন উনি বলছিলেন অফিস টফিসের কম্পারিজনেও বলছিলেন যে আমরা অনেক সময় কি হয়, অফিসে কাজ করছি যারা, তারা হয়তো ভাবছে যে আমাকে একটু উপরে, যেভাবে হোক আমাকে উপরে যেতে হবে, আমাকে আমার বস হয়তো যে জায়গা আছে সেই জায়গায় আমার তাড়াতাড়ি পৌঁছে যেতে হবে। সেটার জন্য কিভাবে কাজ করবো সেটা না ভাবে কিভাবে জায়গাটা পৌঁছানো যায় সেটা কথা হবে। তাতে কি হয়, উনি বলছেন যে হিউম্যান নেচারটাই হচ্ছে যে আমাদের ইভেন বডির এভরি সেল এই যে নেগেটিভ যে চিন্তা ভাবনা বা হিংসা করা বা নেগেটিভিটি, মানে এটা এটা আমাদের ন্যাচারাল নয় আর কি, ন্যাচারাল প্রবৃত্তি নয় আমাদের। সেই জন্য কি হয়, আমাদের বডির সেলগুলো কনফিউজ থাকে যে এরকম, মানে এটা তো ঠিক এক্সপেক্টেড নয় আর কি। তো সেই জন্যই আমাদের নানা ধরনের যে শরীর খারাপ, স্ট্রেস, ডিপ্রেশন, আরো আলাদা আলাদা শরীর মানে লং টার্মে অন্য কমপ্লিকেটেড শরীর খারাপ, এগুলো সবই এর থেকেই আসে মোরলেস আর কি। মানে এটা হচ্ছে অরিজিন, রুট কজ আর কি এগুলো। তো এটা যদি আমরা অ্যাভয়েড করতে পারি তাহলে এই ধরনের প্রবলেম গুলো হবে না। কারণ আমরা ডিপলি ভাবলে হয়তো এগুলো হয়তো এটাই হয়তো রুট কজ আর কি, এটা হয়তো মেন রিজন আর কি, যার জন্য আমাদের এই ধরনের প্রবলেম গুলো আরো বেশি করে এখন হচ্ছে, আগেও ছিল এখনো হচ্ছে। তো আমরা সেগুলো যদি অ্যাভয়েড করতে পারি তাহলে হয়তো মানে অনেক লং টার্ম বেটার ইম্প্যাক্ট এফেক্ট থাকবে আর কি। হ্যাঁ, মানে এটা নিয়ে জাস্ট কদিন আগেই দেখলাম যে দিল্লি এমসে একজন পেশেন্টের ডায়ালিসিস তো ওপিডিতে দেখিয়েছিলেন। ওপিডি মানে আউটডোরে আর কি, হসপিটাল আউটডোরে দেখিয়েছিলেন।
তো সেখানে উনি এমআরআই করতে দিয়েছেন ডক্টর। তো এমআরআই ডিপার্টমেন্টে গেছেন যেখানে করার, সেখানে ডেতে মানে ডেট দিয়েছেন আর কি, মানে এখন তো পরপর ভর্তি আছে আর কি। তো ধরলাম ডেলি ডেলি 200 জনের হয়, তো সেরম ধরে ওনার এই নভেম্বর 2024 দেখিয়েছেন আউটডোরে। তো এমআরআই ডিপার্টমেন্টের ডেট দিয়েছে 2027 সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিছু একটা ডেট দিয়েছে, মানে অলমোস্ট 3 বছর পরে একটা ডেট দিয়েছেন। তার কারণ কি না, এই ডেলি যদি এইরকম 200 জনের এমআরআই ওদের হয়, তো সেই রকম করে সমস্ত ডেট ফিল আপ আছে আনটিল দ্যাট 2027 সেপ্টেম্বর যে ডেটটা দেওয়া আছে ততদিন, মানে 3 বছর অবধি এতজনের নাম অলরেডি লেখা হয়ে গেছে যে এমআরআই হবে। তার মানে কি, আমি এই কনটেক্সটটা এখানেই তুলতে চাইলাম, যেটা বিশ্বজিৎ বললো আর কি, আমরা আমরা মানুষ অনেক বেশি অসুস্থ এখন, মানে ফিজিক্যালি অসুস্থ, যার ফলে এত এত বেশি হসপিটালস, মানে যদি আমরা 50 বছর আগের সিচুয়েশনের সাথে কম্পেয়ার করি 1970s সাথে এখন আর কি, তখন যা হসপিটালস ছিল, যা মানে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, স্টেট গভর্নমেন্ট হতে পারে, সব আর কি, তার তুলনায় এখন অনেক বেশি। আগে একটা এমস ছিল, এখন 25 এমস। তাছাড়া তো স্টেট গভর্নমেন্টের হসপিটালসগুলো আছেই, তারপরে তো প্রাইভেটগুলো আছেই, সেও বেড়েছে। মানে এত রকম হসপিটালস, মেডিকেল সেন্টার্সের পরেও দেখা যাবে যে প্রত্যেকটা জায়গাতেই অদ্ভুত লাইন, মানে অদ্ভুত ভিড় আর কি। তাহলে ব্যাপারটা কী হচ্ছে, ওগুলো বেড়েছে কিন্তু পেশেন্ট বোধহয় আরও মানে আরও আরও বেশি দ্রুততায় বেড়েছে আর কি, যার ফলে এতগুলো মেডিকেল ইনস্টিটিউটও সব মানে এতজনকে ক্যাটার করতে পারছে, এতজনকে সার্ভিস দিতে পারছেন, যার জন্য সব জায়গাতেই ভিড়। ভুবনেশ্বর এমসেও ভিড়, দিল্লি এমস তো কথাই নেই, বাদ দাও। তারপরে যে কোনো জায়গায়, কলকাতাতে পিজিতে গেলে ভিড়, আরজি করে গেলে ভিড়, সমস্ত জায়গায় মানে একদম প্যাকড আপ, সব জায়গাতেই কিউতে গিয়ে দাঁড়িয়ে, এবং লং কিউজ। তো সেটা একটা, যদি আমরা একটু ভাবি, বোধহয় আমরা কীভাবে বাঁচতে হয় সেটাই বোধহয় আমাদের কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। মানে সেটার একটা দুটো কারণ, আমাদের ফুড ফর বডি অ্যান্ড ফুড ফর মাইন্ড দুটোই বোধহয় ভুল যাচ্ছে। শরীরের জন্য যে খাদ্য, আমরা যে খাবারটা খাচ্ছি, ভাতটা মানে যা যা আমরা খাই, সেটাও যেমন ভুল যাচ্ছে, প্লাস মনের খাদ্য মানে আমরা কীরকম ভাবনা চিন্তা করি, সেইগুলোও বোধহয় ভুল হচ্ছে। শরীরের খাদ্য তো ভুল হচ্ছেই, কারণ আমরা তো জানি যে আমরা ভেজিটেরিয়ানের থেকে আমরা অনেক বেশি ননভেজ কনজিউম করছি এখন। তারপর যে জিনিসগুলো খাওয়া উচিত নয়, চিজ, হ্যান ত্যান, বার্গার, রেডি টু ইট জিনিসপত্র, ম্যাগি ট্যাগি, এইসব দুনিয়া জিনিসপত্র যেগুলো অনেক ইজিলি হয়তো তৈরি করা যাবে, শরীরের পক্ষে ভালো নয়। এই চিজ টিজ এইগুলো তো আগে হয়তো ছিল না, পিৎজা, এই খাবারগুলোতে অনেক বেশি আমরা ইনক্লাইন্ড হয়ে পড়ছি। এগুলো হয়তো ডেফিনেটলি টেস্টি বলেই এত লোক খাচ্ছে, সেটা নিয়ে নয়। প্লাস ননভেজে মাটন বা এরকম টাইপের আর কি, এইগুলো আমাদের বডির জন্য এই খাবারগুলো হয়তো অতটা সুইটেবল নয়, কিন্তু টেস্টের জন্য আমরা খেয়ে ফেলছি। আমাদের যেটা করা উচিত, যে আমাদের বাঁচার জন্য খাওয়া উচিত, কিন্তু আমরা একটু ভুল করে ফেলছি, আমরা খাওয়ার জন্য বাঁচছি অনেকেই, আমরা তো সবাই নয়, অনেকেই। যারা আমরা ওই খাওয়ার জন্য বাঁচছি এবং টেস্টের লোভটা ছাড়তে পারছি না, মানে জানি আমরা খাবারটা ঠিক নয়, কিন্তু ওই টেস্ট আমি ছাড়তে পারবো না, জানি যে, কারণ আমাদের নর্মাল আমরা এগুলো নিয়ে আলোচনা হয়তো আগে করেছি, যে আমাদের মানুষের শরীরের যে গঠন, তাতে মাটন খাওয়া আমাদের কথা নয়, ঠিক আছে? তো যাই হোক, তো এইরকম আমাদের মেনলি আমাদের ভেজিটেবলস, মানে আমরা যেন ভেজিটেরিয়ানই হই, ভেজিটেবলসগুলোই মেনলি খাওয়া উচিত, ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস মেনলি। আর তার সাথে হয়তো ননভেজ হলে হয়তো ম্যাক্সিমাম মাছ আর ডিম হতে হবে আর কি। তাও মানে এরকম নয় যে সপ্তাহে 7 দিনই মাছ, সেটা নয়, হয়তো সপ্তাহে হয়তো 2 কি 3টে মিল মতো হয়তো মাছ, একটা হয়তো মিল ডিম, এরকম টাইপের আর কি। আর বাকি কিন্তু মোস্টলি যেন ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস, এটাই আমাদের হওয়া উচিত। যেটা আগে হতো, হয়তো আজ থেকে 120 বছর, 30 বছর, 150 বছর আগে হতো, তাই হতো আর কি। বা এখনও হয়তো অনেক অনেক মানে গ্রামের দিকে পার্টিকুলারলি অনেক জায়গাতেও তো এই কালচার আছে যে মানে মোস্টলি ভেজিটেরিয়ানই সবাই। তো ওনারা হয়তো অনেক ভালো আছেন আর কি। এটা তো গেলো বডির ফুড, সেটা একটা ভুল যাচ্ছে।
সেকেন্ড হচ্ছে ফুড অফ মাইন্ড, মনের খাদ্যটাও কিন্তু অনেক ভুল যাচ্ছে। কারণ মনের খাদ্য ঠিকটা কি, যে এই যে আমরা যেটা এতক্ষণ আগে ভালো ভালো কথাগুলো বলছিলাম, যে সৎ থাকা, সবাইকার ভালো কথা ভাবা, বিষয় যেটা বলছে অদ্বৈতবাদ, মানে ফিলিং দ্য ওয়াননেস, আমরা যেটা বারবার বলি যে ফিলিং দ্য ওয়াননেস উইথ আদার্স, আমরা সবাই এক, একটা ইউনিভার্সাল, একটাই এনার্জি ইউনিভার্সে, সেই এনার্জির ছোটো ছোটো পাত আমাদের প্রত্যেকের মধ্যে ঢুকেছে, বিশ্বের মধ্যে ঢুকেছে, আমার মধ্যে ঢুকেছে, আরও চারিদিকে আমরা যাই দেখতে পাচ্ছি, যাই লিভিং এন্টিটি, সব কিছুর মধ্যেই ওই এনার্জির ছোটো ছোটো পার্ট ঢুকেছে। তো সুতরাং এই ভাবনা চিন্তাটাই আমাদের হেল্প করবে এটা ভাবতে যে যা কিছু আমাদের চারিদিকে দেখছি সবই কিন্তু আমারই আর একটা রূপ, মানে প্রত্যেকেই আমরা কিন্তু ওই একই শক্তির জাস্ট একটা করে ডিফারেন্ট রূপ। সেক্ষেত্রে আমিও যেমন বিশ্বজিৎ একটা রূপ, বিশ্বজিৎ আমার একটা রূপ, বা এখানে আমরা প্রত্যেকে যারা আছে প্রত্যেকেই কিন্তু আমরা ওই একই এনার্জির ডিফারেন্ট রূপ জাস্ট। তো সেক্ষেত্রে ওই অদ্বৈতবাদ যেটা বলছিল যে ফিলিং দ্য ওয়াননেস, ওই একত্ব চেতনা, এটা কিন্তু আমাদের অনেক সুবিধা হয় ভাবতে, যে আমরা সবাই কিন্তু এক। সুতরাং তখনই কিন্তু আমরা একে অপরের ভালোগুলো, বা মানে ভালো হওয়াগুলো চাইবো, এবং একে অপরের ভালো হওয়াগুলো এনজয় করতেও শিখে যাবো। যে অন্য কেউ সিট পেয়ে গেলো সেটাও আমি এনজয় করবো, অন্য কেউ ভালো মিষ্টিটা পেলো সেটাও আমি এনজয় করবো, অন্য কেউ বাসে সিট পেয়ে গেলো তো বললাম, অন্য কেউ কিছু একটা অফার পেয়ে গেল সেটাও আমি এনজয় করবো, অন্য কারোর বাড়িতে টিভিটা ভালো চলছে সেটাও আমি এনজয় করবো। মানে যার যেটা ভালো, অন্যের ভালোগুলো আমরা এনজয় করতে শিখে যাবো, তখনই কিন্তু লাইফ সেলিব্রেশন হয়ে যাবে আর কি। এবং তখনই যদি আমাদের সেন্স অফ কন্ট্রিবিউশনটা চলে আসে, যে যে আমরা কি সবই তো আমি, মানে চারিদিকে যাই দেখছি সবই আমারই আরেকটা করে রূপ, তাহলে পুরোটাই আমরা, তুমি বা তোমরা বলে কেউ নেই, পুরোটাই এই আমির গোষ্ঠী, বা অশেষ অসীম আমি, রবীন্দ্রনাথের ভাষায় অসীম আমি, এই অসীম আমি, এই সব আমির যে গোষ্ঠী, এটার জন্য কি আমি কিছু করতে পারি? তাহলে এটা তো সবই তো আমার নিজের রূপ, তাহলে সবাইকার ভালোর জন্য যদি কি আমি কিছু করতে পারি, এরকম ভাবনা চিন্তাটাই সেন্স অফ কন্ট্রিবিউশন হবে, সেন্স অফ সার্ভিস আর সেবা। আমি কন্টিনিউয়াসলি ভেবে যাবো যে আমরা কি কারোর জন্য কিছু করতে পারি, এরকম আর কি। এইটাই হচ্ছে মনের খাদ্য হওয়া উচিত, এইরকম ভাবনা। কিন্তু সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে মনের খাদ্যের ক্ষেত্রেও আমাদের অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাচ্ছে, আমরা স্বার্থপর হয়ে পড়ছি, আমরা একে অন্যকে হিংসে করছি, যেটা বিশ্বজিৎ একটাকে বলছিল যে কারণ অন্যকে অপর ভাবছি আর কি। তো অপর যখনই ভাবছি অন্যের ভালো বলছে, ওর ভালো হয়ে গেল, আমার এটা হলো না, তখনই হিংসা করো মানে হচ্ছে মনের খাদ্য ভুল যাচ্ছে। শরীরের খাদ্য একটু আধটু ভুল হলেও সেটা ম্যানেজ করা যায়, কারণ ক্যাপাসিটি অফ মাইন্ড ইজ অ্যামেজিং। মনের শক্তির কোনো, মানে আমরা নিজেরা হয়তো সবাই রিয়েলাইজও করিনি আর কি, অসীম ক্ষমতা মনের। সুতরাং শরীরের খাদ্য যদি একটু আধটু ভুলও হয়, মনের খাদ্য যদি ঠিক থাকে, চিন্তাভাবনার মধ্যে ঠিক থাকে, ওটা কিন্তু ম্যানেজ হয়ে যায়। কিন্তু আমাদের যেটা হচ্ছে, শরীরের খাদ্যও ভুল প্লাস মনের খাদ্যও ভুল। আমরা কজন, মানে এটা খুব আনফর্চুনেট যে এত এত কোয়ালিফিকেশানসের মধ্যে, এত অ্যাকাডেমিক এক্সেলেন্স, এত ভালো অ্যাকাডেমিক কারিকুলাম, সব কিছুর পরে, এত কোয়ালিফিকেশান পরে, এখন যদি একটা পাড়াতে দেখা যায়, একটা গ্রামে বা একটা পাড়ার কথাই যদি বলি আর কি, একটা পাড়াতে ধরলাম 100টা বাড়ি আছে। আগে হয়তো, আজ থেকে 50 বছর আগে, সেখানে হয়তো 100টা বাড়ির মধ্যে হয়তো 10টা বাড়ি থেকে যারা ছেলেমেয়ে পড়াশোনা করে তারা গ্র্যাজুয়েশন করেছে। এখন তো মানে 100টা বাড়িতে ঘুরলে হয়তো 50টার বেশি বাড়িতেই দেখা যায় মাস্টার ডিগ্রি করেছে বা পিএইচডি করেছে, এসব করেছে, অমুক করেছে তমুক করেছে, প্রচুর কোয়ালিফাইড, চাকরি করছে, বড় চাকরি করছে, অনেক ইনকাম করছে। কিন্তু ওই জিনিসটা যেটা অদ্বৈতবাদ যেটা বলা হলো, সেটা কিন্তু প্রচণ্ডভাবে মিসিং আমরা দেখতে পাই আর কি। সবাই নিজেদের ভালোর কথা নিয়ে সবাই ব্যস্ত, সবাই সেলফিশভাবেই, সবাই নয়, সবাই কথাটা আমি উইথড্র করছি, অনেকেই আর কি। কিন্তু আমরা তো কথা বলি সেলফলেসনেস নিয়ে, মানে নিঃস্বার্থ ভাব আর কি। এবং এবং পুরোটাই ওই আউটওয়ার্ডলি সার্ভিস দেওয়ার কথা ভেবে, যে সবাইকার ভালো, মানে যাতে ভালো হয়, অন্যের যাতে আমরা, অন্য বলে কেউ নেই, মানে আমরা যাতে একে অপরের কাজে আসতে পারি, বৃহত্তর সবাইকার জন্য যাতে ভালোর জন্য আমরা কিছু করতে পারি, এরকম ভাবনা চিন্তাগুলি কিন্তু মনের খাদ্য। সেটা যেন ঠিক হয়, সেটা কোথাও নিশ্চয়ই ঠিক হচ্ছে না, যার জন্য এত পেশেন্ট, এত নাম্বার অফ পেশেন্ট। সেটাই ভাবছিলাম আমি, ইনফ্যাক্ট বিশ্বজিৎকে সাথে আমি মাঝে মাঝে ওকে ফোন করে নিজের কিছু ভাবনা চিন্তা আলোচনা করি, আমি এইটাও ডিসকাস করবো ভাবছিলাম। যাই হোক, এই ফোরামেই আমরা আলোচনা করেই নিচ্ছি। কোথাও তো একটা ভুল হচ্ছেই,
যার ফলে এত হসপিটালস, এত নার্সিংহোম, এত কিছুর, এত ডাক্তারের পরেও প্রত্যেকটা জায়গাতেই লাইনের পর লাইন। তার মানে এত পেশেন্টের সংখ্যা আরও অনেক দ্রুত গতিতে বেড়েছে, অনেক বেশি পেশেন্ট। ইভেন এখন এটাও দেখা যাচ্ছিল যে আমেরিকাতে তো খাবার তো ভুলভাল, সেটা তো আমরা অনেকেই হয়তো জেনেছি এখন ইন্টারনেটের যুগে, ইউটিউবের যুগে। আমেরিকান লোকজন মানে 30 বছরের ওপরে বয়স, 30 বছরের বেশি বয়স এরকম আমেরিকান সারাদিনে কোনো ওষুধ খায় না, এরকম আমেরিকানের সংখ্যা প্রায় নেই। হয়তো মানে 1% কি 2% হয়, মানে 100 জনের মধ্যে হয়তো 1জন বা 2জনকে পাওয়া যাবে যার বয়স 30 বছরের বেশি, কিন্তু সে কোনো ওষুধ খায় না, এরকম। কিন্তু ইন্ডিয়াতে এটা কিন্তু ছিল না। কিন্তু গ্র্যাজুয়ালি আমরা যদি দেখি এখন পাড়াতে যারাই 30 বছর ওপর থেকেই বিভিন্ন রকম সুগার, প্রেশার, কোলেস্টেরল, হ্যান ত্যান, মানে সারাদিনে একটাও ট্যাবলেট বা ওষুধ খেতে হয় না, অথচ বয়স 30 বছর বেশি। এই সংখ্যাটা কিন্তু আমাদের দেশেও অ্যালার্মিংলি বাড়ছে। সেটা ডেফিনেটলি ইউএসের মতো এখনও মানে অতটা খারাপ আমাদের দেশে এখনও হয়নি, তার কারণ এখনও আমাদের দেশে ম্যাক্সিমাম জনগণ মানুষ গ্রামে থাকেন, ওনাদের মাটির সাথে ডিরেক্ট টাচ হয়, এবং জীবনযাত্রাও খুব সহজ, সুন্দর, সাধারণ, এবং ওনাদের খাদ্যাভ্যাসও মানে খাদ্যাভ্যাসও একদমই আমাদের বডির জন্য খুব সুদিং আর কি, যার জন্য হয়তো এখনও হয়নি। কিন্তু ওই রেটটাও কিন্তু বাড়ছে, যে ওষুধ খাওয়া পাবলিকের সংখ্যা আর কি, কারণ ইন্ডিয়াতেও কিন্তু পেশেন্টের সংখ্যা বাড়ছে। এটা কিন্তু আমরা বোধহয় সবাই এগ্রি করবো, তাই না বিশ্বজিৎ? মানে এত হসপিটাল, সব সব জায়গাতেই লাইন। 3 বছর পর ডেট পড়ছে এমআরআই এর, ভাবা যায়? তাহলে কোথাও যে কোনো হসপিটালে গেলে এমনিতেও মানে জাস্ট গিয়ে কিছুক্ষণ থাকলেই ফিল করা যাবে কি ধরনের কি অবস্থা। হ্যাঁ, না সেদিনকেই ওইটা লেখাটা বেরিয়েছিল, মানে ওটা হাইলাইটেড এখানে হয়েছিল, ডেটটা 3 বছর পর পড়েছে, মানে দিল্লি এমসে আর কি। তো মানে কত পেশেন্ট আছে আর কি। এবার সেটা সেটাই আমি তাহলে ছোট্ট একটা ইনসিডেন্ট বলছি, ওই রিলেটেড, ওই রকম রিলেটেডই আর কি। এমসে মানে এমনি আমার চেনাশোনা কয়েকজন গিয়েছিল এমসে ডাক্তার দেখাতে, শুধু জাস্ট ওপিডি আউট পেশেন্ট দেখানোর জন্য। আগের দিন রাত্রে গিয়ে ভোর 3টে থেকে মনে হয় শুরু হয়, লাইন দিতে হয় জাস্ট একটা টোকেন পাওয়ার জন্য, ডাক্তার দেখানোর জন্য। এবং সেটাতে প্রচুর লাইন থাকে, মানে সার্টেন টাইমের পর ওটাকে বন্ধ করে দেওয়া হয়, জন্য লোকে ভোর 3টে থেকে লাইন দেয়, আগের দিন রাত্রে গিয়ে থাকে। একটা ডাক্তারকে দেখানোর জন্য এতটা এফোর্ট দিতে হচ্ছে মানুষকে। কি ধরনের মানে কতটা স্ক্যারসিটি থাকলে এরকম সিচুয়েশন হয় আর কি। হ্যাঁ, মানে ওইটা তো তোর, ওটা এখানেও মানে ওটা তো অনেক জায়গাতেই আছে, মানে ভুবনেশ্বর এমসিও তাই, ভোর থেকে গিয়ে সব লাইন দেয় এরকম। কিন্তু সেটা মানে ভোর থেকে লাইন মানে কি, মানে ভোর থেকে লাইন দিয়ে তো সবাই কিন্তু দেখাতে পারবে, মানে সার্টেন নাম্বার হলে তারপরে আর হবে না সেদিন আর কি। হ্যাঁ, ওই জন্যই লাইনটা পড়ে যায় আর কি। তো ধর 1000 জনকে দেবে, তো 1000 জনের লাইন হয়ে গেলে, যে 1000 একজনে, সে কিন্তু লাইনে দাঁড়ালেও টোকেন পাবে না। তো যাই হোক, তো তার মানে আমাদের কোথাও তো একটা ভুল হচ্ছে, আমাদের বাঁচাটা কোথাও একটা ভুল হচ্ছে, রাইট? এত কেন লোক অসুস্থ হবে, রাইট? তাই না? এক্স্যাক্টলি। তার মানে যেটা বললাম, মানে ফুড ফর থট, যেটা নিয়ে বললাম, সেটা আমরা জাগরণে বরাবর ডিসকাসও করছি। সেটা ফুড নিয়ে আমি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও দেখলাম রিসেন্টলি। মানে ইন্টারেস্টিং এই জন্য বলছি কারণ অনেস্টলি আমারও অ্যাওয়ারনেস মানে অলমোস্ট জিরো ওটা সম্বন্ধে। আমি পড়াশোনাও খুব একটা করে উঠতে পারিনি এখনো, সেই জন্য বলছিলামও না। যাই হোক, যেহেতু খাবার দাবার নিয়ে কথা হলো, একটুখানি বলি। দেখবি আমি তোকে একটা ভিডিও ফরওয়ার্ড করেছিলাম, হ্যাঁ ওটা দেখা হয়নি, দেখবো। সায়েন্টিস্টের নাম, উনি সায়েন্টিস্ট অ্যাকচুয়ালি, মানে ডক্টর খাদের ভালি এরকম নাম, সাউথ ইন্ডিয়ান, উনি মাইসোরে বাড়ি অরিজিনালি। তো উনি বলছেন যে আমাদের এখানের ফুড হ্যাবিটটাতে ইভিন এই রাইস হুইটও ছিল না। মানে আমরা যদি একটু পিছিয়ে যাই, মানে আমরা মানে যতটুকু হিস্ট্রি, আমাদের রিটেন হিস্ট্রি আছে, বা যতটা হয়তো আমরা মুখে মুখে শুনেছি, সেই হিস্ট্রি না, তার থেকে আরেকটু পিছিয়ে যেতে পারলে আমরা হয়তো দেখতে পাবো যে 80% ফুড মানে হিউম্যান কনজামশনে যেটা ছিল, সেটা হচ্ছে তোর মিলেট জাতীয় খাবার খেতাম আমরা, আর 20% হয়তো রাইস হুইট এই টাইপের খাবার ছিল। সেটা মানে সেটা কনভার্ট হয়ে গিয়ে এখন মিলেট বলতে লোকে আরেকটু কিভাবে বললে ওটা বুঝতে পারবে? হ্যাঁ, আমরা যেটা যেমন ভূগোলে ছোটবেলায় আমরা কোনো ক্লাসে পড়েছিলাম, জোয়ার বাজরা পড়েছিলাম, ওটারই আরো অনেক রকম ভ্যারাইটি আছে আর কি। মানে উনি বলছেন যে বেসিক একটা ডিফারেন্স হচ্ছে, তো সাইন্টিফিক যে ডিফারেন্সটা হচ্ছে, সেটা হচ্ছে
টাইপ সি আর মানে টাইপ এরকম দুটো টাইপের গ্রাস হয় আর কি, মানে প্রজাতি বলা যায় আর কি বাংলায়। এই দুটো ধরনের মানে বেসিক ডিফারেন্স আছে। তো গম আর ধান এটার সাথে মিলেটের বেসিক একটা মানে একদম বেসিক লেভেলের ডিফারেন্স হচ্ছে ওটা দুটো পুরো আলাদা প্রজাতির আর কি। আচ্ছা। গম ধান এটা একটা অন্য প্রজাতি, আর মিলেটের যে যা যা আছে ওই যত ভ্যারাইটি আছে, অনেক রকম ভ্যারাইটি আছে মিলেটের। জোয়ার বাজরা আমরা সবাই কম বেশি ভূগোলে পড়েছি, মানে ইজি এক্সাম্পল হিসাবে আর কি। এটা ছাড়াও আরো আছে অনেক। তো এগুলো হচ্ছে সবই বেসিক লেভেল, ওটা একটা ডিফারেন্স আছে আর কি। ডিফারেন্সটা কোথায় না বলছে ওটা এত বেশি মানে আর্থের ইভলিউশনের সাথে, পৃথিবীর ইভলিউশনের সাথে সাথে ওটা এমন ভাবে হয়েছে যে মাদার নেচার ওটাকে ক্রিয়েট করেছে এভাবে যে ওটাকে ও হচ্ছে নেচারকে রিপ্লেনিশ করবে, মানে নট মানে উনি বলছেন যে মানে আমরা কি বলি যে 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 ধরো কার রোগ হয়েছে তাকে প্রিভেন্ট করবে, ওই প্রিভেন্ট করবে না, ঠিক করে কিওর করে দেবে। এতটাই মানে হিলিং প্রপার্টি আছে এর মধ্যে, মিলেটের মধ্যে, যে নট নেসেসারিলি প্রিভেন্ট করবে, ওটা হিলিং প্রপার্টিও আছে উনি বলছেন। এবং তার মানে কারণটা ভালো করে উনি দেবে আর explain কি, করছেন। মানে রোগটা হ্যাঁ, ভালো ভালো করে করে দেবে, মানে জাস্ট মানে তোর যা ট্রিটমেন্ট হচ্ছে তার সাথে যদি কেউ মিলেট ডায়েটে থাকে, মানে অনলি মিলেট, জিরো রাইস, জিরো হুইট, সেই সেই ডায়েটে থাকলে উনি সাইন্টিফিক্যালি প্রুভ করে দিয়েছেন অনেক পেশেন্টের সাথে এক্সপেরিমেন্ট করে, যে যদি শুধু কেউ মিলেট ডায়েটে থাকে যার খুব কঠিন মানে কঠিন রোগ বলতে উনি ক্যান্সার ট্যান্সার বলছেন, এগুলো যেমন এই যেটা আমরা কথা বলছিলাম প্রেসার, সুগার, এগুলো তো খুব ইজিলি ঠিক হয়ে যাবে উনি বলছেন। ইভেন ক্যান্সার পেশেন্ট, ব্লাড ক্যান্সার হয়েছে, তাই সেই রকম পেশেন্টকেও মানে ফিরিয়ে আনা গেছে, নর্মাল লাইফে মোরলেস ফিরিয়ে আনা গেছে অ্যালং উইথ আদার মেডিকেশন আর কি। এমন না যে শুধু মিলেট খেলেই ঠিক হয়ে যাবে, কিন্তু অনেক রিকভারি প্রসেসটা অনেক ফাস্ট হবে। তার কারণটা উনি বলছেন যে মিলেটের মধ্যেই অলরেডি ওটা মাদার নেচার এইভাবে ওটা ইভলভ হয়েছিল যে ওর মধ্যে যা কিছু লাগবে মানুষের, মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, এনার্জি সবকিছু আছে এবং পারফেক্টলি আছে ওটা আর কি, মানে এমন ভাবে আছে। রিজনটা, ডিফারেন্সটা কোথায় বলছেন উনি, এই যে আমরা বলি যে ভাত বেশি খাওয়া উচিত নয় যাদের ডায়াবেটিস আছে, তার কারণটা হচ্ছে কারণ কি ওতে গ্লুকোজটা বেশি থাকে, হঠাৎ করে মানে খাওয়ার পরে হঠাৎ গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, মোরালেস সাইন্টিফিক এটা রিজন, তাছাড়াও আরো আছে আর কি। তো উনি বলছেন ওর মধ্যে, মিলেটের মধ্যে এই যে গ্লুকোজটা রিলিজ হবে আমার বডিতে খাওয়ার পরে, সেটা কন্ট্রোলড ওয়েতে হবে এবং সেটা ন্যাচারালি হবে, মানে ওটা খাওয়ার পরে সাডেন স্পাইক হবে না, ওটা স্লোলি হবে, আমার এনার্জিটাও মেনটেন থাকবে এবং আমার যতটুকু গ্লুকোজ লাগবে সেটা ন্যাচারালি ওটা আমার বডি পেয়ে যাবে। তো এটা মানে একটা এই ধরনের আর কি। তো এটা নিয়ে আরেকটু আমাদের পড়াশোনা করা বা ইভেন চেষ্টা করাও দরকার। আমি দেখছিলাম যে আদৌ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোথাও এটা চাষ হয় কিনা। আমি দেখলাম এক ভদ্রলোকের নামটা আমি ভুলে যাচ্ছি, উনি এনজিও চালান একটা, তো উনি নাকি চেষ্টা করেছেন ওটা স্টেট গভর্নমেন্টের হেল্প নিয়ে মিলেট চাষ করার জন্য, এবং সেটা বাঁকুড়া, পুরুলিয়াতে কিছু জায়গায় উনি করেওছেন অলরেডি এক্সপেরিমেন্টালি, মানে হয়েওছে সাকসেসফুলি, উনি করেওছেন আর কি। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মনে হয় বাঁকুড়া, পুরুলিয়াতেই অল্প স্বল্প হচ্ছে এখন। আর বাকি নর্থ নর্থ না, সাউথ, ওয়েস্ট এইসব জায়গাতে বেশি এখনো মানে মিলেট চাষ হয়। ওই ভদ্রলোকের নামই মিলেট ম্যান, মানে উনি মোস্ট প্রবাবলি পদ্মশ্রী অ্যাওয়ার্ডও পেয়েছেন। কোন অ্যাওয়ার্ড আমার মনে পড়ছে না, মোস্ট প্রবাবলি পদ্মশ্রী। তো উনি চেষ্টা করছেন ওটাকে রিভাইভ করার আর কি। এবং রিজনটা হচ্ছে, রিজন বলছে যে এটা পুরোপুরি অর্গানাইজড ভাবে স্ট্র্যাটেজিক্যালি মিলেটটাকে এমন ভাবে পোর্ট্রে করা হয়েছে যে এটা ইটস নট আ ফুড ফর হিউম্যান, মানে ওটা পশুর খাবার এইভাবে পোর্ট্রে করে দিয়ে ওটাকে আস্তে আস্তে সাইড লাইন করে দেওয়া হয়েছে জাস্ট ফর বিজনেস পারপাস আর কি, ওভার দ্য লং রান, মানে লাস্ট 200-300 ইয়ার্সে ওটাকে স্ট্র্যাটেজিক্যালি ওটাকে কাইন্ড অফ অবসলিট করে দেওয়ার চেষ্টা হয়েছে আর কি। এটা খুব প্র্যাকটিক্যাল হয়তো সবার জন্য হবে না আমাদের এখন ইমিডিয়েটলি, কিন্তু আমার আমার মনে হয়েছে এটা ডেফিনেটলি সাইন্টিফিক বেস আছে। উনি ইনফ্যাক্ট উনি মনে হয় আমেরিকাতেই ছিলেন বহু বছর, পরে ফিরে এসেছেন ইন্ডিয়াতে, এটা নিয়ে অনেকদিন ধরে রিসার্চও করেছেন। তো জিনিসটার মধ্যে মানে সাবস্টেন্স ডেফিনেটলি আছে, আরো হয়তো একটু পড়াশোনা করতে হবে। প্র্যাকটিক্যালি সবাই হয়তো মিলেট খেতে পারবো না আমরা ইমিডিয়েটলি, কিন্তু আমার মনে হয় এটা ভাবা দরকার। বা যারা আমাদের গ্রামের দিকে বাড়ি, আমার নিজেরই গ্রামে বাড়ি, আমি নিজে ভেবেওছি যে চেষ্টা করবো যদি এক্সপেরিমেন্টালি হলেও আমাদের গ্রামের দিকে একটু আধটু চাষবাস করা যায়, কোন মিলেট সুইটেবল হবে খোঁজ খবর করে আর কি। এবং সুইটেবল বলতে আমি যা বুঝলাম ওনার কথা শুনে, মানে কতটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলছে, গোটা পৃথিবীকেই ওটা অ্যাকচুয়ালি মানে রিভাইভ করতে পারে। রিজন বিং, এই হুইট আর হচ্ছে প্যাডি চাষ করতে যে পরিমাণ জল লাগে, সেই জলটার 1/10 লাগবে হচ্ছে এর জন্য, মিলেট চাষ করার জন্য আর কি। এবং সেটা খেয়ে মানুষ এনিওয়ে এনার্জি, যা মানুষের খাবার দরকার সেটা মিলেট থেকে সবই, এনার্জি বা অন্য ক্যালোরি ফ্যালোরি সবই যা ন্যাচারাল, যা যতটুকু আমাদের লাগে সেগুলো এমনিতেই আমি পাবো। তাহলে ওয়ার্ল্ড মানে পৃথিবীর উপরে যে অত্যাচারটা হচ্ছে সেটা অনেক কম হবে আর কি। হুম। হ্যাঁ, মানে এটা মানে আমরা যেটা বারবার বলি যে মাদার নেচারের কথাটা, মাদার নেচার বেস্ট পসিবল জিনিসটা আমাদের সাজিয়েই দিয়েছিলেন, আমরাই হয়তো সেটাকে ঠিকমতো একটু ম্যানিপুলেট করেছি আর কি।
ওটাকে সাইডলাইন করিয়ে দিয়ে অন্য কিছুর দিকে গেছি যেখানে হয়তো আমাদের ফিনান্সিয়াল প্রফিট বেশি বা হোয়াট এভার আর কি, তো ওরমভাবে। কিন্তু এই ন্যাচারালি যেটা হয়, মানে ওখানে যে জায়গায় যেটা ন্যাচারালি হয় আর কি, যেটা আমাদের সেন্ট্রাল ইন্ডিয়াতে ওইগুলো হয়তো বেশি হয় আর কি, ন্যাচারালি মিলেটের চাষটা, তো সেইখানে ওই জিনিসটা খেলে ডেফিনেটলি সবাইকার ভালোই হবে। মানে এমনিতে তো ইন জেনারেল আমাদের একটা কথাও আছে যে লোকালি যে খাবারটা প্রডিউস হচ্ছে, যেটা যে গাছটা আছে সেই গাছের সবজি বা ফল হোয়াট এভার, ওইটার আমাদের সবাইকার ইনটেক করা উচিত। মানে আমাদের, যেমন আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টে বলি, এই যে এখন আমরা যে সবাই আপেল খাই, আপেল মানে একটা ফল, মানে একটা আপেলের ছবি একটা আমাদের মনের মধ্যে ফুটে ওঠে। বাট অ্যাকচুয়ালি যে আপেল তো হয় না আমাদের রাজ্যে, আপেলটা কাশ্মীরে বা ওরকম জায়গায় হয়, বিভিন্ন জায়গায়, সিমলা, কাশ্মীরে। তো কিন্তু আমাদের রাজ্যে, আমাদের এখানে কী হয়, পেয়ারা হয়। তো সেখানেই যে আমাদের কিন্তু পেয়ারাটাই খাওয়া উচিত, আপেল না। যে আমাদের মাদার নেচার কিন্তু আমাদের আমাদের যে 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 অঞ্চলের, সেই অঞ্চলের লোকজনের জন্য বা সবার জন্য যেটা সবচেয়ে উপকারী, যেটা সবচেয়ে উপযোগী, যেটা সবচেয়ে কার্যকর, সেটা কিন্তু অলরেডি সাজিয়ে দিয়েছেন। আমাদের কিন্তু জাস্ট ওনার রুলটাকে অনার করতে হবে। মাদার নেচারের যে সুন্দর আয়োজন, এটাকে আমাদের অনার করতে হবে। ওটাকে যেন আমরা বিঘ্নিত না করি। আচ্ছা, এটা তো গেল যেটা বিষয় যে বললো, মানে ফুড ফর বডি আর কি, এটার দিকে। আর মোর ইম্পর্টেন্টলি আমরা যেটা এমফাসাইজ করি আমাদের এই জাগরণ পরিবারে, জাগরণ প্ল্যাটফর্ম, যে ফুড ফর মাইন্ড, মানে মেন্টালিটিটা, আমাদের অ্যাটিটিউড, আমাদের মাইন্ডসেট, ওইটা যেন আমাদের ঠিক হয় আর কি। মানে একটা খুব সুন্দর লাইন কদিন আগে পড়লাম, খুব ভালো লেগেছে আমার লাইনটা। বলছে, এই যে আমরা যে আনন্দের কথা বলছি আর কি, জয়ের কথা বলছি, মানে জয়ফুলনেস আর কি, এই জয়ফুলনেস অ্যাডস ইয়ার্স টু আওয়ার লাইফ অ্যান্ড লাইফ টু আওয়ার ইয়ার্স। এত সুন্দর লাগলো লাইনটা। আরেকবার রিপিট করছি, জয়ফুলনেস অ্যাডস ইয়ার্স, মানে বছর অ্যাড করে, টু আওয়ার লাইফ, আমাদের জীবনে আরও আয়ু অ্যাড করে আর কি, আমাদের আয়ু বাড়িয়ে দেয় জয়ফুল, আমরা যত আনন্দে থাকবো। অ্যান্ড অ্যান্ড ইট অ্যাডস লাইফ টু আওয়ার ইয়ার্স, মানে খালি আমাদের আয়ুটাই বাড়িয়ে দেয় সেটাই নয়, আমাদের যতদিন বাঁচবো সেটা যেন আরও উজ্জীবিতভাবে, আরও প্রাণবন্তভাবে আমরা বাঁচতে পারি আর কি, এরকম। মানে জাস্ট বাঁচার জন্য বেঁচে আছে ওরকম নয়, বাঁচাটা তো লং হবেই, প্লাস আরও প্রাণবন্তভাবে বাঁচা হবে আর কি, যদি আমরা জয়ফুলি অ্যালাইভ থাকতে পারি। এবং সেই জয়ফুলি অ্যালাইভটা কখন হবে না, আমরা যেটা সেন্স অফ সার্ভিস, সেন্স অফ কন্ট্রিবিউশনে থাকবে, এবং ওই যেটা বিশ্বজিৎ বলছে অদ্বৈতবাদ, সবাইকে যদি আমরা আমাদেরই আরেক জাস্ট রূপ ভাবি আর কি, পুরোটাই আমরা আর কি। যে কারণে কদিন আগের রোববার বা তার আগের রোববার আমরা আলোচনা করছিলাম যে তপনের যে এক্সাম্পলটা আমরা বলছিলাম, যে ওই ওদের ওই বিশ্বকর্মা পুজো না কোন সময় একটা ওদের ফ্যাক্টরিতে ফিস্ট হচ্ছে, তো 700 টাকা করে চাঁদা নিয়েছে, তাতে মানে পুজোর আয়োজন ছিল, প্লাস একটা খুব পরের দিন ভালো খাওয়া দাওয়া ছিল, মানে যত রকম লোভনীয় খাবার দাবার হয় আর কি, তো মাছ মাংস হ্যান ত্যান সব, দই মিষ্টি সব ভালো আয়োজন ছিল। কিন্তু ও পরের দিন মানে খাওয়া ছাড়া আর কিছু ছিল না, তো ওর যেহেতু ফ্যাক্টরি থেকে কিছুটা দূরেই থাকে, ও খালি খাওয়ার জন্য যায়নি, মানে পুজোর দিনটা গিয়েছিলো করে এসছে, কিন্তু পরের দিনটা যায়নি খালি খাওয়ার জন্য। তো সেখানে মানে ও যখন যায়নি বলছে, মানে বাকিরা ওকে বলছে, তুমি এত টাকা চাঁদা দিয়েছো অথচ তুমি খেতে যাবে না। মানে এই ব্যাপারটা কিন্তু ওটা বলছিল যে তখন আমাদের মানে আমরা খুব গর্ব করি আর কি, তপনের মতো একজন মেম্বার আমাদের মধ্যে আছে, ওর মাইন্ডসেটটা নিয়ে। ও বলছিল যে আমার মাথাতে কখনোই আসেনি যে 700 টাকা দিলাম অথচ যাবো না, আমার মনে হয় যে বেকার, মানে আমি যাবো না, কারণ ওর শরীরটা অতটা ভালো ছিল না, আর এই জার্নি বেকার করবো না, আর ও নিজে কিছু পরীক্ষা টরীক্ষা ওই জন্য পড়াশোনা করবে। এইটা কখনো ভাবেনি যে আমি 700 টাকা দিলাম অথচ খেলাম না, তাহলে তো আমার লস হয়ে গেল। ওর মাথায় এটাই এসেছে, টাকাটা দিলাম তো কী হয়েছে, রান্না তো হয়েছে, সবাই তো খেয়েই নেবে খাবারটা, তো আমার মানে আমার টাকা কিছু নষ্ট হয়ে যাচ্ছে ওরকম তো নয়, যে টাকা দিয়েছে সবাই মিলে তো খেয়েই নেবে, মানে অনেক স্টাফ আছে, খাবার কিছু বেশি হবে না, যদি বেশিও হয় ওনারা ঠিক ডিস্ট্রিবিউট করে নেবে, এতজন স্টাফ ফ্যাক্টরিতে, একজন না গেলে ওরকম কিছু হবে না।
ওই দিকটা ভেবেছে যেটা খাবার নষ্ট যাতে না হয় সেটা ভেবেছে হবে না, কিন্তু কখনো ওর মাথায় এই চিন্তাটা আসেনি যেটা নর্মালি আমাদের অনেক সময় আসে, যে চাঁদা দিয়েছি অথচ খাবো না, তাহলে তো লস হয়ে গেল। আসে তো এই কথাটা নাকি শঙ্করদীপ? হ্যালো শঙ্করদীপ, সিদ্ধার্থ? হ্যাঁ স্যার, একদম। আসে তো, হ্যাঁ দাদা। কিন্তু সেটা আসবে না যদি আমরা ঠিক ওয়েতে ভাবনা চিন্তা করি। আমরা যদি ওই ওয়ান যে টাকা দিয়ে যদি কী হয়েছে, রান্নাতে হচ্ছে সবাইকে, রান্না হচ্ছে সবাই মিলে খাবে, তো অসুবিধা কী হয়েছে? আমি গেলাম না বলে আমার লস হয়ে গেল, লস লস ওয়ার্ডটাই ইনভ্যালিড হয়ে যাবে আর কি। কিসের লস? হ্যাঁ, এবার যেন খাবার যেন নষ্ট না হয় সেটা অবশ্যই একটা পয়েন্ট। বাট ওখানে 2,000-3,000 কি আমি জানি না, বোধহয় আরও বেশি, 10,000 বোধহয় ফ্যাক্টরিতে এমপ্লয়ি। তো 10,000 জনের রান্না, তার মধ্যে যদি 5-10 জন না গেল, কম পেলো বেশি পেলো, ওটা খুব একটা মনে হয় ম্যাটার করবে না আর কি। তো সেক্ষেত্রে ওটা হয়তো হয়নি, কিন্তু এগেন আই এম রিপিটিং অন দ্যাট লাইন যে আমি চাঁদা দিলাম অথচ আমি গেলাম না, তাই আমার লস হয়ে গেল, আমি খেলাম না তাই আমার লস হয়ে গেল, এইটা কিন্তু ওর মাথায় আসেনি। আমাদেরও বোধহয় এই রকম লাইনেই চিন্তা করা উচিত, তাই তো শঙ্করদীপ, সিদ্ধার্থ, হ্যাঁ তুল, হ্যাঁ সৌম্যদীপ? হ্যাঁ সৌম্যদীপ শুনছিস? হ্যাঁ আর তুই তো দেরি করে আমি জানি না কতটা তুই শুনেছিস, যাই হোক। আচ্ছা, আজকে আমাদের নতুন একজন জয়েন করেছে, সৌমেন লায়েক। সৌমেন শুনতে পাচ্ছ? ওর ওর বাড়ি বোধহয় বাঁকুড়াতেই মনে হয় বাড়ি, বাঁকুড়া বা পুরুলিয়া। সৌমেন শুনতে পাচ্ছ? সৌমেন লায়েক, হ্যালো সৌমেন লায়েক, শুনতে পাচ্ছ?